হে ইউ, কে তুমি? আমার বিছানায় কেন? কি কাজ? পরপর তীক্ষ্ণ ঝাঁঝালো পুরুষালী বাক্যবচনে কিছুটা ঘাবড়ে গেল তাসফি। রুমের মধ্যেখানে এক ফালি নিয়ন আলোর কালো ডিম লাইট জ্বলছে। কারোর রুমে যে এমন অদ্ভুত রঙেরও ডিম লাইট লাগাতে পারে সেটা এই কর্কশ মানুষের রুমে না আসলে জানতেই পারত না সে। কি হলো? আনসার মি। আবার সেই একই ঝাঁঝালো স্বর কর্ণগোচর হলো তার। তাসফি এখন কি উত্তর দিতে পারি এই প্রশ্নের? যে সে এই রুমে থাকা চলমান করা পুরুষটির বৈবাহিত স্ত্রী, নাকি অন্য কিছু? কি উত্তর দিবে সে? হুম, ভাববার বিষয়। যে মানবের নিজের বিয়ের কথা মনে থাকে না, বেনারসি পরিহিত সদ্য বিবাহিত বউকে চিনতে পারে না, তাকে কি উত্তর দেওয়া যায়? অবশ্য চিনবে কি করে? এই পাজি ডাক্তার তো আগে তাকে দেখেইনি, কিন্তু তাসফি তো ঠিকই দেখেছে। অবশ্য এমন কালো আলোয় ঘুমটা শুদ্ধ লাল বেনারসি দৃশ্যমান হবে কি করে? আপা, আপা! নিস্তব্ধর বজ্রকণ্ঠ কর্ণগোচর হতেই বাসন্তী কিছুটা ঘাবড়ে গেল। নিজের নিচে তেজ বজায় রেখে এগিয়ে গেল রুমের দিকে। কি ব্যাপার ভাই? তুই এমন চিল্লাচিল্লি করছিস কেন? বাড়িতে দাদু আছে ভুলে গেলি ভাই? এমা তাসফি, কই রুম এমন অন্ধকার কেন? কতবার বলেছি ভাই, রুমেরই ফ্যাসফ্যাসে আলোয় কিছুই দেখা যায় না। লাইট পরিবর্তন কর। তোর রুচি ঠিক হলো না ভাই। স্তব্ধ প্রতি উত্তরে তেরছা গলায় জবাব দিল, অন্তত তোমাদের রুচির থেকে এনাফ ভালো। না হলে একটা নাবালিকা মেয়ের সাথে আমার বিয়ে দিতে না তোমরা। ভাই, ও নাবালিকা নয় সাবালিকা, শুধু 18 হয়নি এই যা, সামনের মাসে পূরণ হয়ে যাবে সেটাও। ডাক্তারি পাশ করেছিস তুই কিভাবে বলতো ভাই? আদতেও কিছু পড়েছিস তো? নিস্তব্ধ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। নিচে তর্কের কোনো প্রয়োজন সে মনে করছে না। তাসফি যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, মানবের তাহলে বিয়ের কথা মনে আছে। বাসন্তী আবার বলে উঠল, আর বিছানায় কে বলে চেঁচাচ্ছিস কেন? বিছানায় তোর বউকে বসিয়ে দিয়ে গেলাম তো। এতে মহাভারত তো অশুদ্ধ হয়নি, তাই না? নিস্তব্ধ নিজের বইয়ের মুখোমুখি মুখখানা না দেখলেও রেজিস্টার পেপারে সাইন করার সময় ঠিকই খুব ভালো করে তার পাশে গুটি গুটি অক্ষরে লেখা তাসফি বিনতে আনহা নামখানা জহুরির চোখে পরখ করেছিল। হাতের লেখা মোটেও আহামরি সুন্দর ছিল না। নিস্তব্ধ মুখ ছিটকিয়েছিল, তবুও চোয়াল শক্ত করে নিজের সাইনখানা করেছিল ডক্টর নিস্তব্ধ ইয়াসার। কিন্তু বোকা মানবকে কে বোঝাবে? নার্ভাসনেসে সই করার সময় প্রচণ্ড পরিমাণে হাত কেঁপেছিল তাসফির। তাই তো নামের সঙ্গে অক্ষরগুলো হয়েছে কাঁপাকাঁপি, একটা বড় একটা ছোট। গর্জে উঠল স্তব্ধ। হোয়াট আর ইউ ক্রেজি আপা? ওকে আমার রুমে কেন নিয়ে এসেছিস? ওকে আমার রুমে থাকবে নাকি? তুই জানিস আমি আমার রুম শেয়ার করতে পছন্দ করি না। বিয়ে করেছি মানে এই নয় যে ও আবার সব কিছুতে ভাগ পাবে। এই মেয়েকে এক্ষুনি রুম থেকে বের কর আপা। নিস্তব্ধর চিৎকারে ভয়ে কিছুটা কেঁপে উঠল তাসফি। আরো জড়সড় হয়ে এঁটে বসে রইল বিছানায়। বাসন্তী কণ্ঠে কিছুটা বিরক্তি মিশিয়ে বলল, আর চিল্লাস না তো ভাই, দিন দিন তোর উগ্রতা কিন্তু আমাদের অতিষ্ঠ করে তুলছে। কিছু করার নেই, দাদু যে কটা দিন আছে একটু কষ্ট তো তোকে করতেই হবে। তারপর না হয় অন্য ব্যবস্থা করা যাবে। নিস্তব্ধ বিরক্তিতে ভ্রু কুঁচকে নিল। কথায় কথায় একদম দাদু দাদু করবি না আপা। তোর দাদুকে আমি ভয় পাই বলে তোর মনে হয়? হ্যাঁ, পাস না সেটা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তোর ওই বুড়ো দাদু শুধুমাত্র ব্ল্যাকমেইল করায় বিয়েটা করতে হয়েছে। এই মেয়ে আমাকে বহন করবে তার সেই ক্ষমতা আছে? উচকে একটা মেয়ে, নাক টিপলে দুধ বের হবে। 28-এর কোঠায় পা দেওয়ায় তাগড়া পুরুষ সে। চেয়েছিল তার মতো প্রতিষ্ঠিত কাউকেই সে বিয়ে করবে, অথচ এখন তাকে একটা 18 গ্রেড আনম্যাচিওর্ড পুচকে একটা মেয়েকে নিজের সাথে সারা জীবন জড়িয়ে রাখতে হবে। বিরক্তিতে তার গা চিটচিটিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ আগুনের বোঝা তার ঘাড়ে চেপে দিয়েছে। ঝলসে যাচ্ছে শরীর। বাসন্তী স্পষ্ট করে জানিয়ে দিল, আমি এত কিছু জানি না ভাই, দাদু আমাকে এগুলো বলতে বলেছিল বলে গেলাম। এখন বিরোধিতা করতে চাইলে দাদুকে গিয়ে বলতে পারিস আমি কিছু জানি না। বাসন্তী এগিয়ে গেল বিছানায় জড়সড় হয়ে বসে থাকা তাসফির দিকে। ভাইকে শুনিয়ে শুনিয়ে বলল,
এই যে তাসফি, রাতে তোমার কাছে এসে ভাই যা চাইবে তাই দিও কিন্তু, ঠিক আছে? ভাই কিন্তু বেশি রাগী, যা বলে সব শুনবে, কেমন? তাসফি এমন ভাব করলো যেন সে লজ্জায় মূর্ছা যাচ্ছে, কিন্তু ঘটনা মোটেও এমনটা নয়। সে মোটেও কোনো লজ্জা টজ্জা কিচ্ছু পাচ্ছে না। আপা, নিঃশব্দ স্বর কিছুটা ঝাঝালো ঠেকলো কি। তোর আপাকে আজ আর পাচ্ছিস না ভাই, টাটা, বেস্ট অফ লাক। বাসন্তী যেতেই নিস্তব্ধ রাগে ফেটে পড়ল। শব্দ করে নিজ হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রেখে কাঁধে তোয়ালে ঝুলিয়ে সোজা ঢুকলো ওয়াশরুমে। ধরাম শব্দ করে দরজা লাগালো। কিছু করার নেই, দুটো দিন এই উটকো ঝামেলাটাকে তার সহ্য করতেই হবে। ওয়াশরুমের দরজা লাগানোর শব্দেই চমকে উঠল তাসফি। আল্লাহ, দরজা ভেঙে টেঙে যায়নি তো আবার? চুপি চুপি তার চেক করতে হবে এই মানবের সমস্যা কি। যখন তখন ধমকাবে, চিল্লাবে, শব্দ করে দরজা লাগাবে। আরে বাবা, তাসফির এইটুকু পড়া, তার কি আর এত ধমক সহ্য করার ক্ষমতা আছে নাকি? আশ্চর্য। বাসন্তী বেরিয়ে আসতেই সকলেই তার উপরে ঝাঁপিয়ে পড়ল। দাদু জিজ্ঞেস করলো, সব সেট করে দিয়ে এসেছি তো দিদিভাই। একদম দাদু। দাদু বলল, এবার দেখবো দাদুভাই সুন্দরী বউকে সেরে নাবালিকা করে করে কদিন কাটাও তুমি। সকলে একজোট হেসে নিল। নিস্তব্ধর মা অনিমা বেগম এগিয়ে এলেন সকলের দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, রাত অনেক হয়েছে, যাও যে যা রুমে চলে যাও, ঘুমাও গিয়ে, সকালে আবার কথা বলো। সবাই সুরসুর করে নিজ রুমে চলে গেল। বলা চলে অনিমা বেগমের থেকেও নিস্তব্ধ বোধ হয় সমস্ত রাগ ট্রান্সফার করেছে। যেমন মা তার তেমন ছেলে। নীলয় সাহেব চাইলেন নিজ স্ত্রীর পানে। ভয় ভয় লাগছে, তার আবার কিছু না বলে তার গিন্নি। অনিমা বেগম নিজ শ্বশুরের দিকে চেয়ে ভদ্রতার সহিত বললেন, বাবা, আপনি রাতে আর কিছু খাবেন? তাহলে রুম্পাকে বলে দিই। ভদ্রলোক কথার বিরোধিতা করলেন। না বৌমা, আমি রাতে আর কিছু খাবো না, রাত হয়েছে, যাই শুয়ে পড়ি। বলেই দাদু চললেন তার ঘরের দিকে। কি ব্যাপার, তুমি আমার সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? স্ত্রীর কথায় নীলয় সাহেব থতমত খেলেন। যা ভেবেছিল তাই হলো। তার গিন্নি সকলের রাগ এখন তার উপরেই ছাড়বে। ঠিক আছে, আমি বরং রুমে যাই, গিন্নি তুমি এসো। দাঁড়ান। নীলয় সাহেব চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন। নিস্তব্ধ বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু এখনই কেন আপনার বাপ মেয়েটাকে ওর কাছে ঠেলে পাঠাচ্ছে? কেন উঠে পড়ে লেগেছে আমার ছেলের পেছনে? আপনার মতো তো আর আমার ছেলে এতটা অধৈর্যশীল নয়। আপনার বাপ কেন তাকে লাগাম ছাড়া বানাতে চেষ্টা করছে? আর মেয়েটার বয়স দেখেছেন? তার নিজেকে প্রস্তুত করতে আরও কিছুটা সময় প্রয়োজন। তাছাড়া তার এখন সংসার করার বয়স হয়নি, তার পড়াশোনা আছে, কিছুদিন পর সে ডাক্তারি পড়বে। মানলাম ভাগ্যচক্রে বিয়েটা হয়েছে কারণবশত, তার মানে তো এই নয় তাকে এখনই সংসার করতে হবে। এই জন্যই বলে বুড়ো মানুষের বোধ বুদ্ধি থাকে হাঁটুতে। আপনার বাবাকে জানিয়ে দেবেন বেশি বাড়াবাড়ি যেন সে না করে। অনিমা বেগম হন হন করে সিঁড়ির ধাপ অতিক্রম করে উপরে উঠে গেল। নিলয় সাহেব করুণ চোখে তাকিয়ে রইল নিজ গিন্নির পানে। এই এক সমস্যা, গিন্নি তার শ্বশুরের সাথে অতি ভদ্রভাবে কথা বলেন, অথচ তার কাছে সমস্ত কর্কশ নালিশ এসে জড়িয়ে দেন। আরে বাবা, সে কি করে এখন বাবাকে বলবে? আরে তার ছেলের বয়স 28, এখন নাতি নাতির মুখ না দেখলে হয়? তাছাড়া তাসফি তো এতটাও ছোট নয়, সামনের মাসেই তার 18 পড়বে। নিলয় সাহেব নিজে তার মায়ের কোল আলো করে এসেছিলেন 16 বছর বয়সে। সমস্যা কোথায়? এই জন্যই লোকে বলে বেশি বিদ্যা ভয়ঙ্কর, আর তার অতিরিক্ত শিক্ষিত গিন্নি চরম ভয়ঙ্কর। নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মেয়েটা এখনো হাভাতের মতো সেখানেই বসে আছে। বিরক্তিতে কপাল কুঁচকে নিল সে। মেয়ে বসে থাকুক আর দাঁড়িয়ে থাকুক, তাতে তার কিচ্ছু যায় আসে না। সে সোফায় বসে নিজ কাজে ব্যস্ত হলো। এই বিয়ে নিয়ে 2 দিন কাজ থেকে বিরত নিয়েছিল সে। আর নয়, কাল থেকে হসপিটালে জয়েন করতে হবে। শুধু শুধু ঘরে বসে থাকার যে হসপিটালের গন্ধ শুকা তার কাছে অনেক ভালো। তাছাড়া কিছুদিন পর সে থাকবেও না। ল্যাপটপ ওপেন করে কালকের অ্যাপয়েন্টমেন্টগুলো দেখতে লাগলো সে। ল্যাপটপের স্ক্রিনে লাগাম ছাড়া আজীব গোষ্ঠীর ভিডিও কল দৃশ্যমান হলো তখন। দোটানা মনে তা রিসিভ করলো নিস্তব্ধ। মুহূর্তেই সকলের হাস্যোজ্জ্বল মুখশ্রীর সাথে ভেসে এলো লাগামহীন কথাবার্তা।
বাসরাত কেমন কেটেছে আমাদের ডাক্তার বন্ধুর? হুম। কেমন কাটবে মানে, আমাদের বন্ধু তো নিজেই সার্জন। ইনজুরি হলে সে নিজেই সঙ্গে সঙ্গে সেলাই করে নেবে। সো নো চিন্তা গাইস। ল্যাপটপ থেকে ভেসে আসা পরপর বাক্যলাপে চোখ বড় বড় করে নিল তাসফি। আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, কি অসভ্য মার্কা কথাবার্তা, ভাব দেখায় সাধুপনার। নিস্তব্ধ আর চোখে একবার তাসফির দিকে তাকিয়ে ঝটপট এয়ারপডগুলোকে কর্নে ঢুকালো। চোখ পাকিয়ে তাকালো বন্ধু মহলের দিকে। সবগুলো বদমাস মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে ওর। এই নাবালিক মেয়েটার সামনে তো আবার। কলের ওপাশ থেকে দুজন চেঁচিয়ে উঠল। কি খবর মামা, কথা বলো না কেন? বাসর রেখে এখানে কি, নাকি দ্রুতই কাজ সেরে ফেলেছে? বলো বাচ্চা। মাহিন ধমক দিয়ে বলল, আরে চুপ থাক সুজন মাঝি, আগে নিস্তব্ধ। বউ দেখা আগে। নিজের নাম নিস্তব্ধ, তাই বলে কি বিয়েটা এমন নিস্তব্ধ করে ফেলবে নাকি? শালা চুপি চুপি বিয়ে করে নিলে। এই তোর কলেজের বন্ধুদের একটাবার খবরও দিলে না। আরে তোদের বাড়ির পাশের বাড়ি আমাদের, বলো সঙ্গে সঙ্গে তো হাজির হয়ে যেতাম, ফ্রিতে মাংস খেতাম, একটু বাসরের টাকাও পেতাম। মাহিনের সব উগরে দেওয়ার ওপরে পাশে থাকা সৃজন গলা খাকারি দিল। মাহিনের যেন হুঁশ ফিরল, কি বলেছে সে দ্রুত নিজের জিভ কাটল। না মানে বলছিলাম আর কি, আর সে না বললে তো জানতেই পারতাম না। ওদের ফালতু কথায় নিস্তব্ধ বরাবরই নিরামিষ। কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল, ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা থাকলে বল, না হলে ফোন কাট। এবারে আরশি আর আয়ানা চেঁচিয়ে উঠল, এই একদম ফোন কাটবি না। একে তো না বলে বিয়ে করেছিস, তার উপর এখনও বউ না দেখিয়ে বসে আছিস। এখনই আমাদের ভাবির ছবি পাঠান। নেই। নিস্তব্ধর এক শব্দে রাগী চোখে তাকালো সকলে, যেন ভরসা করে দিবে ওদেরই চোখ দিয়েই। সুজন বলে উঠল, নেই তাহলে ক্যামেরা দেখা, নাকি সেটা দেখানোর? জাস্ট শাট আপ সুজন, ওর এখনো 18 হয়নি, বাজে কথা বলবি না। দেখতে ইচ্ছে হলে এসে দেখে যাস, আমি কাউকে দেখাতে পারবো না। সবাই চোখ উল্টে তাকালো। বলিস কি ভাই, ভাবির 18 হয়নি? আর দূর, 18 হয়নি তো কি হয়েছে? এখনকার মেয়েরা সব ওভার স্মার্ট, বুঝলি মাহিন। ওদের সবার কথায় তৃপ্তি প্রচণ্ড বিরক্ত হলো। তার সব অতিরিক্ত ন্যাকামি ভয় কিছুই মনে হচ্ছে না। একে তো তাকে না জানিয়ে নিস্তব্ধ বিয়ে সেরে ফেললো, তার উপরে বাসরের কথা শুনে তার গার পিত্তি জ্বলে যাচ্ছে। নিস্তব্ধ যেহেতু বিয়েটা মানছে না, তোদের এত আতিক্ষেতা করার কি আছে আমি তো বুঝতে পারছি না। তোরা কেন এত নাক গলাচ্ছিস? তৃপ্তি এর কথায় ফুঁসে উঠল সুজন। কেন আধিক্যতা করব না কেন? নাক গলাবো, 100 বার নাক গলাবো। আমাদের নাক আছে তাই আমরা 1000 বার নাক গলাবো। তুই বরং তোর ওই দুর্গন্ধযুক্ত সত্যি বড়া নাক নিয়ে দূরে থাক। আমাদের প্রিয় বন্ধু বিয়ে করে এনেছে, তো সে এখন বলবে সে নাবালিকা। তা তো হবে না। কেন ভাই, বিয়ে করার আগে মনে ছিল না? এখন সে নাবালিকা হোক আর বাচ্চা হোক, ভাই এখন আমাদের ওই নাবালিকা বাবির সাথে তোর বাসাটা সেরে ফেলতে হবে। দ্রুতই আমাদেরকে মামা কাকা ডাক শুনিয়ে ফেলতে হবে। সো নো ডিসকাউন্ট, অনলি ফুল মানি পেমেন্ট কর দ্রুত। শাট আপ স্টুপিড। নিস্তব্ধর ধমকে সুজন মোটেও চুপসে গেল না, সে তার কথা চালিয়ে গেল। বুঝলি ভাই, সিজনের এক বাচ্চার মামা ডাক শুনতে 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 কান পচে জম ধরে গেল। খুব দ্রুত জম ছুটাতো। ভেবেছিলাম নিজেই পজিশন চেঞ্জ করব, কিন্তু এখন তো দাবার গুলটি পাল্টে গেল। এখন তুই বর্ষা, কি বলিস সবাই? সবাই একজোটে হই হই করে উঠল। মনে হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ভেঙেই বোধ হয় ওরা বেরিয়ে আসবে। সুযোগ থাকলে তাই করতো বোধ হয়। অ্যাপটাকে বানিয়েছে তাকে এই সিস্টেমটাও চালু করে দিতে বলতে হবে। মেসেজ থেকে টুকুস করে ঘরে বেরিয়ে আনতে হবে। নিস্তব্ধ খট করেই কলটা কেটে দিল। এদের সাথে কথা বলা মানে তার সময় নষ্ট। সব কটা লাগামহীন বিকৃত মুখের ভাষা। ফোনটা রিসিভ করাই তার বোকামি ছিল। সবচেয়ে বেশি লাগামহীন সুজন। নিস্তব্ধ আজও ভেবে পায় না এই ছেলেটা তার প্রিয় বন্ধুর খাতায় নাম লেখালো কি করে।
বন্ধুদের ছবি দেখানোর কথা নিস্তব্ধর মনে পড়ল। সে তার সদ্যবিবাহিত বউয়ের মুখখানায় এখনো দেখেনি। ওই যে ঘুমটা দিয়ে বসে আছে রমণী, কালো না ফর্সা তাও সে জানে না। তার জানার দরকারও নেই। যাকে বউ হিসেবে মানতেই পারছে না তার চেহারা দেখারও প্রয়োজন মনে করছে না সে। নিস্তব্ধ বিছানার দিকে এগিয়ে গেল, নববধূর দিকে তাকিয়ে ধমকে উঠল, এই মেয়ে, এখনো সঙ্গের মতো বিছানায় বসে আছো কেন? সারা রাত কি এভাবে বসেই কাটাবে? দেখি সরে বসো, তারপর যা খুশি করো। তাসফি মনে মনে ভেঙচি কেটে সরে বসল। নিস্তব্ধ কাত হয়ে শুয়ে পড়ল। সিরিয়ালের মতো সে তার আরামের বিছানা ছেড়ে সোফায় ঘুমিয়ে ঘাড় ব্যথা করতে পারবে না, অসম্ভব। এই মানব তো কিছু না বলেই ঠিক শুয়ে পড়ল। এবার তাসফি কি করবে? তাসফি খুব যত্ন নিয়ে পরখ করল তার নিজস্ব সুদর্শন পুরুষটিকে, যে কিনা বর্তমানে তার বর। কেমন নাম না জানা অনুভূতিতে শিহরিত হচ্ছে ভেতরটা। ফর্সা মসৃণ ত্বক, ঘন ভ্রু, পেশিবহুল হাত, সারা অঙ্গে যেন পুরুষত্ব উপচে পড়ছে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে? তাসফির নিজেরই হিংসে হচ্ছে। বোধ হয় পুরুষটি সৌন্দর্যের দিক দিয়ে তাকেও ছাড়িয়ে গিয়েছে। আশ্চর্য! সুন্দর বলে কি তাসফি এই অহংকারী লোকটার প্রেমে পড়ে যাবে? মোটেও না। সুন্দর হলেই তো হবে না, তার ব্যবহারও একদম কুৎসিত। মানুষের বাহ্যিক সৌন্দর্য ঠিক হলেই তো আর হবে না, ভেতরটাও তো সুন্দর হতে হবে। বুড়িটা বলে দিল তার স্বামী নাকি লাখে একটা, তার উপরে ডাক্তার, তাদের নাকি মায়া দয়া বেশি। কিন্তু তাসফির ভাষ্য মতে ডাক্তাররা হয় কসাই। ঠিক তাই মিলে গেল তার কথা। কিছুদিন পরও সেও কসাইয়ের খাতায় নাম লেখাবে। বাবাকে কত করে বোঝালাম, বাবা সবে আমি এসএসসি দিলাম, ইন্টারনেট শেষ করি, তারপর না হয় বিয়ে করি। আমি এখন বিয়ে করতে চাই না বাবা, প্লিজ বোঝার চেষ্টা করো। কিন্তু তার কোনো আকুতি কোনো কাজে দিল না। বুড়ির কথায় বাবা বিয়েতে এক পায়ে রাজি হয়ে গেল। তাছাড়া বুড়ির কথার সকল প্রশংসা এখন পুরোটাই উল্টো দেখছে তাসফি। এই মানব মোটেও ভালো মানুষ নয়, বদমাস লোক একটা, আস্ত পাজি ডাক্তার, অসভ্য, বর্বর, কর্কশ। মা নেই, দাদি আর চাচির কাছেই মানুষ সে, বাবাই তার সব। মায়ের কথা তার ভীষণ মনে পড়ে। হৃদয়ের কষ্টগুলো যেন তাসফির চোখ উপচে বেরিয়ে আসতে চায়। ধীরে ধীরে বাবার প্রতি তার বড্ড অভিমান জমা হচ্ছে হৃৎপিণ্ডে। হৃদয়ের পাথরটা দীর্ঘাকৃতির রূপ নিচ্ছে যেন। তার মা ছিল এক হয়ে শিক্ষিত মহিলা। আজ তার মা থাকলে তার সারা জীবনের একটা ডিসিশন এভাবে বাবাকে নিতে দিত? হয়তো না। আজ তার বিয়েটাও বোধ হয় এভাবে হতো না। কেন বাবার হুট করে এত দ্রুত তার বিয়ে দেওয়ার প্রয়োজন পড়ল তাসফি জানে না। তবে তার বাবা তাকে যেই যুক্তি দিয়েছে তার মনে হয়েছে সেটা নিখোঁজই একটা বাহানা মাত্র। নিশ্চয়ই আরও বড় কোনো কারণ রয়েছে যেটা শুধু সেই জানে না। তবে তা তো সে জেনেই ছাড়বে। নিস্তব্ধর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তাসফি বিড়বিড়ালো কিছু। এ লোক সুন্দর হোক, যা খুশি হোক, সেও কম নাকি? সে কি বানের জলে ভেসে এসেছে? এস, সে নাকি নাবালিকা। আরে তোর 14 গোষ্ঠী নাবালিকা। তবা তবা, তুই নাবালিকা? আরে কিছুদিন পর এই তাসফি ডাক্তারি পড়বে, কিছু বছর পর লোকের সেবা করবে, আর সে নাকি নাবালিকা। চত্বর। হিসাব মোতাবেক আজ নাকি আবার তাদের বাসর রাত। বিয়ের প্রথম রাতে যেহেতু বাসর রাত তো বটেই, কিন্তু বাসর রাত আসলে কেমন হয়? বাসর রাতে বুঝি এভাবেই দুজন মানবী মুখ ঝামটি দিয়ে একে অপরের দিকে পিঠ দিয়ে ঘামটি মেরে থাকে? দুনিয়ার আদতেও কারো এমন বাসরাত হয়েছে কিনা তাসফির জানা নেই। বর বলে, মেয়ে তুমি বেরিয়ে যাও আমার ঘর ছেড়ে। আহা, কত সুন্দর বাসর রাত নিয়ে তাসফির মাথা ব্যথা কোনো কালেই ছিল না। তবে এমন পরিস্থিতি কখনো তার সামনে আসবে সেটাও ধারণাই ছিল না। যাই হোক, তবুও বাসর রাত নিয়ে তার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো অবশেষে, তা না চাইতেও। গভীর দীর্ঘ নিঃশ্বাস বের হলো তার শ্বাসনালী ফেটে। এখন দেখার পালা এই গভীর নিঃশ্বাস কবে হালকা হবে। তারই প্রহর কোন খচমচে ভারী শাড়ি পরে সেও কাত হয়ে শুয়ে পড়ল। বিয়ে টিয়ে নিয়ে তার কোনো স্বপ্ন নেই। তার ইচ্ছে একদিন সে বড় ডাক্তার হবে। সব ডাক্তারের মতো কসাই সে হবে না, সে হবে নরম ধরনের ডাক্তার। যেমন অন্যদের মতো সে নিজের রোগীকে কখনো এই অসহ্য মানবের মতো ধমকাবে না। তার হৃদয় আবার ফোমের মতো নরম কিনা। ঘুমেরা ধার দিল তার চোখে। কালো নিয়ন আলোয় কি স্নিগ্ধই না লাগছে তাদের। যেন তাসফির সংস্পর্শে অধিক আলোকিত এই দাম্ভিক ডাক্তার নিস্তব্ধ ইয়াসারের
কপলখানা। আকাশে চাঁদ মামার সঙ্গে সজ্জায়িত তাসফির উজ্জ্বল মুখের আদলে লুকিয়ে থাকা আলোয় নিস্তব্ধর আধারে ঢাকা ঘর আজ আলোকিত। তবে ডাক্তার নিস্তব্ধ ইয়াসার কবে তা ঠাহর করবে? কবুল একটিমাত্র শব্দ বলার সাথে সাথেই নাকি মেয়েদের জীবন পরিবর্তন হয়ে যায়? আসলে কি শুধু কবুল বলার কারণেই তাদের জীবন পরিবর্তন হয়? তাদের জীবন পরিবর্তন হয় যখন তাদের চেনা পরিচিত পরিবেশ ছেড়ে একদম ভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে হয়। ঘর আলাদা, ঘরের মানুষ আলাদা, এমনকি নিজের চেনা পরিচিত রুমটাও বদলে যায় এক লহমায়। একজন অপরিচিত পুরুষের সঙ্গে থাকতে হয় এক বিছানায়। আর পরিবেশ বদলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই কবুলের কঠিন ধাপগুলো বেরিয়ে আসতে থাকে। কেউ কেউ মানিয়ে নিতে পারে, কেউ কেউ পারে না, হয় ডিভোর্স। তাসফি কি পারবে মানিয়ে নিতে? দুজন বিপরীত মানসিকতার যেদি মানব মানবীর মিলন কেমন হবে? কি করে হবে তাদের মিলন? আদতে কি দুজন বুনবে ভালোবাসার বুনন হৃদমাঝারে? নাকি অন্যদের মতো তাদের পরিণতিও হবে শূন্য? তাদের জীবনের ধূসর রংধনু ঠেসে বের করে আনতে পারবে কি সাতরঙা ওই উজ্জ্বল রংধনু, যার প্রতিটা মুহূর্ত জলজল করবে তাদের ভালোবাসার রঙিন শিহরণে? ভীষণ চমৎকার একটি সকাল, তবে আকাশে কেমন মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। চারপাশ কেমন যেন এমন গুমোট ভাব ধরে থাকবে। আকাশ যেন কালো থাকবে। তারা জানে না বুঝি কাল তাসফির বিয়ে হলো, আজকে তাদের দুঃখী মানায়। গুমোট ধরা আকাশ যেন তাসফির মনের অন্দরে ঢুকে পড়েছে, সঙ্গে সংগ্রহ করে নিয়েছে তার সকল চিরাচরিত ভাবনা, সুখ দুঃখের সংমিশ্রণ। দুঃখ ছাড়া করার তো কিছু নেই, যেখানে তার বরটাই পচা বাসি গন্ধ। তার কিশোরী বয়সের স্বপ্ন ছিল বিয়ের পরের দিন ভোরে উঠে প্রথমে বরের মুখখানা দর্শন করিবে, কিন্তু কি হলো? তার আশায় সেগুড়ে বালি ঢেলে অসভ্য ডাক্তার চলে গিয়েছে রুম ছেড়ে। সকাল সকাল তাসফির চোখ মেলে দেখল তার মাথার উপরে শুভ্র ছাদখানা, পাশে নেই কেউ, আর না ঘরে। ঘরে সূর্যের আলোও নেই, তার বড়ও নেই। তার কিশোরী বয়সের প্রথম দেখা স্বপ্নটাই এই বাড়িতে অপূর্ণ রয়ে গেল। তবে বাকি স্বপ্নগুলো কি করে পূরণ হবে তার, সেটাও ভাববার বিষয়। আদৌ কি হবে কি না কে জানে। এমন সময় বাসন্তীর হাঁকডাক ভেসে এলো দরজার ওপাশ হতে। দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো সে, তাড়া দিয়ে বলল, এই তাসফি উঠতো, অনেক বেলা হয়েছে কিন্তু, দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়, নতুন বউ দেখতে আবার পাড়া প্রতিবেশী আসলো বলে। বুঝি না বাপু, এই যুগেও এমন বউ দেখার কি আছে? রেডি হয়ে নিচে আয়, আমি যাচ্ছি। কত কাজ বাবা, একটা বিয়ে সামলানো কি চারটিখানি কথা নাকি বাপু? কাল আবার বউ ভাত, এই যুগে এসেও এদের কত ভাত যে মুখে নিতে হয় খোদা মালুম। বাসন্তী আবার কথা তাসফির মধ্যে কোনো চঞ্চল ভাবমূর্তি দেখা গেল। সে হাই ছাড়তে ছাড়তেই উদাস ভঙ্গিতে বিছানায় উঠে বসল। রাতে কাদার ফলে চোখ মুখ কিছুটা ফুলে আছে। তার গোলগাল ফর্সা মুখশ্রী যেন কচি পান পাতার ন্যায় উজ্জ্বল দীপ্ত। ডাগর ডাগর চোখ দুটোই শুধুই শূন্যতা। ওয়াশরুমে ঢুকে তার মনে পড়ল ফ্রেশ হতে সে সঙ্গে কিছু আনেইনি। কালকের গায়ে শাড়িও খোলা হয়নি। এত অস্বস্তি লাগছে, এখনই তার গোসল সারাটা দরকার। শাড়ি খুলে গোসল শেষ করলো, শুধুমাত্র পেটিকোট ব্লাউজ পরে ওয়াশরুম হতে পুনরায় বেরোলো জামা নিতে। নিস্তব্ধ হসপিটালে যাবে, তখন তার মোবাইলটা ফেলে যাওয়ায় গিয়েছে রুমে এসেছিল সেটা নিতে। তখনই কি তাসফি বের হলো ওয়াশরুম থেকে? হ্যাঁ হলো তো। তাসফির পদতলে পিষ্ট হলো স্তব্ধর চিত্ত। তাসফিকে ওই অবস্থায় দেখে নিস্তব্ধ ইয়াসারের চোখ কপালে। শুধু অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো সে। কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ সে উচ্চারণ করতে পারল না। হতবিম্বের মতো তাকিয়ে রইল এক অপরূপ সৌন্দর্যধারী রমণীর পানে। তার ভাষায় নাবালিকা বলা রমণী যেন পরিপূর্ণ যুবতী। রমণীর শরীরের ভাঁজে ভাঁজে যেন রহস্যরা খেলা করছে। সারা অঙ্গে যে তার ঝলসানো জ্যোতি, মাদকতায় আচ্ছন্ন পরিবেশ। সূক্ষ্ম ঢোক গেল নিস্তব্ধ। তবে এটাই তার পুচকে বউ? তাসফি নিজের জামা নিয়ে ভাবলেশহীন ভঙ্গিতে পুনরায় ওয়াশরুমে ঢুকে ঠাস করে নিস্তব্ধের মুখের উপরে দরজাটা লাগিয়ে, যেন রুমে নিস্তব্ধ ছিলই না এমন একটা ভাব। কোথায় এই মেয়ে নিস্তব্ধকে দেখে লজ্জা পাবে, দু হাতে বুক ঢাকবে, কাপড়ে দেহ আবৃত করবে, কিন্তু এই মেয়ে তাকে দেখলই না।
কই গল্পে সিরিয়ালে তো এমনটা হয় না। তারা তো বলে নেই ये क्या बात है, আপনি আমার সব ইজ্জত লুট করে নিলেন। मैं क्या करूं, मैं क्या करूं। নিস্তব্ধ নিজের মাথাটা দুবার ঝাঁকিয়ে দিল, তবুও কেমন ভনভন করছে। ছি, সে কী সব ভাবছে, সব লেন চিন্তাধারা, সবই নাবালিকা মেয়েরই দোষ। ভাব দেখে তো মনে হয় না নাবালিকা, ভাব দেখে বোধ হয় 25 বছরের যুবতী, অথচ বয়স তার 18ও হয়নি। নিস্তব্ধ নিজ মোবাইল হাতে নিয়ে হন করে বেরিয়ে গেল রুম ছেড়ে। দরজার কাছে বাসন্তীকে পেয়ে নিস্তব্ধ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এই মুহূর্তে আমার রুমে যে পুচকে মেয়েটার অবস্থান, তাকে আমি বিয়ে করেছি, শিওর তুই আপা? নিস্তব্ধর হঠাৎ এমন উদ্ভট প্রশ্নে ভ্রু তুলে চাইল বাসন্তী। জবাব দিল, হ্যাঁ, কেন, কি সমস্যা? নিস্তব্ধ বৃতৃষ্ণার স্বরে বলল, ছি আপা ছি, এরকম লেম একটা কাজ তোরা করতে পারলি আমার সাথে? বাসন্তী ভাইয়ের কথায় আশ্চর্য হয়ে গেল, হতবাক কণ্ঠে বলল, আরে বাবা, করলামটা কি সেটা তো বল। নিস্তব্ধ আবারও একই সুরে বলে উঠল, নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিস, সেটা আমি সহ্য করে নিলাম আপা। সঙ্গে ওই পুচকে মেয়ে যে দেখতে এতটা কুৎসিত, আমায় তো আগে বলিসনি। এমন কুৎসিত চেহারার মেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিলি তোরা, একটু দয়া মায়া হলো না তোদের? আমার মতো হ্যান্ডসাম ছেলের সামনে ওই পুচকে মেয়ে টিকতে পারবে বলে ভাবছিস তোরা? তবে শুনে রাখ, এই নিস্তব্ধ ইয়াসারকে টেক্কা দেয়া এত সহজ নয়। বলেই নিস্তব্ধ হন করে বেরিয়ে গেল। বাসন্তী হতবিম্বের মতো ভাইয়ের যাওয়ার দিকে চেয়ে রইল। বিয়ের শোকে তার ভাইয়ের মাথাটা তা খারাপ হয়ে গেল না তো আবার? ইয়া খোদা! তাসফির রুম ছেড়ে নিচে নামলো মেরুন রঙের 3 পিস পরে। নিস্তব্ধর কথাগুলো কর্ণগোচর হতেই চোখ বড় করে নিল সে। কত বড় বদমাশ লোক, রুমে ড্যাপ করে আমার দিকে তাকিয়ে থেকে এখন তাকে কুৎসিত বলা হচ্ছে, শালা পোল্টিবাজ। সঙ্গে সঙ্গে তাসফির নিজ মুখে হাত দিল। ছি ছি, মুখের ভাষা পাল্টা তাসফি। এখন তোর বিয়ে হয়েছে, স্বামীকে কেউ এসব বলে গালি দেয়? ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতেই তাসফিকে দেখে ফেরোজা বেগম চোখ উল্টে ফেললেন, বিলাপ করে বললেন, ছি ছি, একি নাথ বউ, এসব কি পরছস তুই? বিয়ের পর দিন কোথায় শাড়ি পরবি, মাথায় ঘুমটা দিয়ে থাকবি, তা না এসব জামা পরে চলে এসেছিস সে সেমরি। তাসফি অবাক ঝরা গলায় বলল, সে কি, আমার শাশুড়ি মা তো এগুলো সবসময় পরে, দেখোই বুঝি, দুঃখিত নানি। ফিরোজা বেগম কোমর বাঁকিয়ে উঠে এসে তাসফির হাত ধরে সোফায় বসালেন। সে পাশে বসে ফিসফিস করে বলল, আরে সেমরি, বুঝোস না, তোর স্বামী তো বিয়েতে নারাজ। এখন এগুলা পরে যদি সারাক্ষণ তার সামনে গুড় করস, তার মন পাবি কেমনে সেমরি? শাড়ি পরে তার সামনে গুড় করবি, তবেই না তার চোখে লাগবে আর তোরে ভালোবাসবো। তাসফি মনে মনেই হাসে। ইস, ভালোবাসা না ছাই, তোমার নাতি তো একটা কষাই নানি, সে আবার ভালোবাসবে কি করে বলো তো? যে বিয়ের রাতে নতুন বউয়ের সঙ্গে একটু ভালো মুখে কথা বলে না, ভালো মুখে আর কি, কথাই তো বলে না, সারাক্ষণ তার কপালখানা কুচকে রাখে, বোধহয় কপাল কুচকানোর ব্যারাম আছে তার। ফিরোজা বেগম চোখ পাকিয়ে তার দিকে তাকালো। চুপ কর সেমরি, সে যাই হোক তোর স্বামী, তাকে খুশি করা তোর দায়িত্ব, বুঝলি? তাসফি বোঝদারের মতো মাথা নাড়ল। ফিরোজা বেগম ফিসফিসি ছেড়ে এবার কর্কশ গলায় বললেন, এবার যাত নাথ বউ, সকলের জন্য চা নিয়ে আয়। নতুন বইয়ের হাতে চা না খেলে কি আর চলে? তাসফি বিড়বিড় করে বলল, ইস বুড়ি, কেমন মুহূর্তেই নিজের রং পাল্টে ফেলছো দেখছো? তার বাড়ির বুড়ি দাদিও এত দ্রুত রং পাল্টায় না। তাসফিকে কিচেনে দেখে আনিমা বেগম ধমকালেন, কি ব্যাপার, তুমি আজ কিচেনে কেন এসেছো? আর তাসফি, যাও ড্রয়িং রুমে যাও, সোফায় বসো, নাস্তা করবে। তারপর তোমায় দেখতে কিছু প্রতিবেশী আসতে পারে, যাও, এসবের অনেক সময় পাবে, যাও। এখন এগুলো তোমার কাজ নয়, সময় হলে নিজের ইচ্ছাতেই তা করবে। তাসফি বাধ্য মেয়ের মতো কিচেন ছেড়ে বেরিয়ে এলো। সে কি যেতে চেয়েছিল নাকি? ওই বুড়ি তো তাকে পাঠালো। তাসফি পুনরায় এসে ফিরোজা বেগমের পাশে বসতেই তিনি মুখ বাঁকালেন। তাসফিকে শুনিয়ে বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না, নতুন বউকে কিচ্ছু করতে দেবে না। আমার মেয়েটা বড্ড ভালো কিনা, তবে তুই ভাবিস না, বেঁচে গেলে তোকে দিয়ে আজ না হয় কাল আমি ঠিকই চা বানিয়ে খাবো। তাসফি নিরাশ মুখে বসে রইল। সব ভালো হয়েও কেমন যেন বিষাদ, এমন কেন লাগছে তার? চাহ, বিয়ের পরে বুঝি এমন নিরামিষ জীবন পার করতে হবে তার? বাড়িতে থাকতে এতক্ষণ চার চাচাতো ভাই বোনের সঙ্গে যুদ্ধ লেগে যেত,
অনিমা বেগম তাসফিকে নাস্তা করতে ডেকে পাঠালেন। সেও শান্ত মেয়ের মতো নাস্তা করতে বসে গেল। নাস্তা টেবিলে দেখা গেল তার বড় ভাসুরের 5 বছরের মেয়ে পান্নাকে, ভারী মিষ্টি দেখতে। কাকিয়া, কাকিয়া তুমি কেমন আছো? ইস, কি আদুরে ডাক! তাসফির মনে চাইলো এক্ষুনি ওই ফোলা গাল দুটো ধরে একটু টেনে দিই। তাসফির মুচকি হেসে তার কথার জবাব দিল। ভালো, তুমি কেমন আছো? কি নাম তোমার? পান্না তার মধুর স্বরে বলল, আমিও ভালো আছি কাকিয়া, আমার নাম পান্না। তোমার কি গো? ইসিরে, পাশ হতে পান্নার মা পায়েল ধমক দিল। কাকিয়াকে এসব কি প্রশ্ন তোমার পান্না? চুপচাপ খাবার খাও। আহা, ধমকাবেন না ভাবি, ছোট মানুষ। ইস, কি আদুরে, একদম রসগোল্লা। পায়েল তাসফির কথাই হেসে দিল। তুমিও কিন্তু খুব মিষ্টি তাসফি। আমার দেওর যে কেন এত ঘাওড়ামি করছে? এমন মিষ্টি বউয়ের সঙ্গে কেউ গুসা করে বুঝি? পায়েলের কথায় তাসফি হালকা লজ্জা পেল, তবে তা মুহূর্তেই গায়েব হয়ে গেল। সে মনে মনে বলল, আপনার বদমাস দেওর কি করে বুঝবে আমি মিষ্টি না তেতো? সে তো আমায় চোখেই দেখেনি ভাবি, স্বাদ বুঝবে কেমন করে? নিস্তব্ধ মেজ ভাইয়ের বউ ইয়ানা আর চোখে এদের আদিক্ষেতা দেখে মুখ ছিটকালো। যত সব ঢং এদের! ভদ্রমহিলা ভারী অহংকারী। বাপের বাড়ি গাদি গাদি টাকা থাকায় অহংকারে তার মাটিতে যেন পাই পড়ে না। তবে আনিমা বেগমের কাছে এসব বড়লোকে একদমই খাটে না। আনিমা বেগমের এক ধমকে ইয়ানা চুপসে যায়। কি ব্যাপার তাসফি, তুই তো কিছুই খাচ্ছিস না, খাবার কি ভালো হয়নি নাকি? বাসন্তীর প্রশ্নে তাসফি হালকা হেসে বলল, না আপা, খাবার ভালো হয়েছে, কিন্তু আমি আসলে বেশি গরুর মাংস খেতে পারি না। ডিম হলে ভালো হতো। তাসফির নিঃসংকোচ আবেদনে সবাই অবাক হলো। মেয়েটা কেমন এক বেলায় সবার সঙ্গে মিশে গিয়েছে। পায়েল বলল, আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি একটুখানি বসো। এই রুম্পা, তাসফিকে আরেকটা প্লেট দে তো, তুইও খেতে বসে যা। নিলয় সাহেব তাদের মালি হাজিকে নিয়ে বেরিয়েছেন বাজারে। বিয়েটা বেশি বড় করে করা হয়নি বলে কাছের জন ছাড়া প্রায় লোকই জানে না। ছেলে তার বলে দিয়েছে এই মুহূর্তে সে ঘটা করে কিছু করতে চাইছে না। যখন সময় আসবে তখন সে নিজেই মানুষ ডাকবে। তাছাড়া অহেতুক টাকা নষ্ট করে মানুষের পেছনে কোনো লাভ তো নেই। এও বলেছে তার কর্মস্থলে কেউ যেন না জানে বিয়ের খবর। আনম্যাচিওর্ড একটা মেয়েকে তো সে নিজের কলিগদের সাথে বউ বলে পরিচয় করাতে পারবে না, তার পক্ষে অসম্ভব। নীলা সাহেব বুঝে পায় না তার ছেলের নাম রাখলো নিস্তব্ধ, অথচ ছেলের কথায় কথায় এমন গোলা বারুদ ছেটায় কি করে? নাম রাখা উচিত ছিল আগুন, তাহলে বোধহয় একটু শান্তশিষ্ট হতো ছেলেটা তার। একজন মহিলা এসে তাসফিকে দেখে গিয়েছে। শাড়ির বদলে 3 পিস পরায় কেউ কেউ চোখ ছোট ছোট করে তাকিয়েছে, আড়ালে মুখ ভেঙচিও কেটেছে। তাতে তাসফির কি? কেউ কেউ তো বলেছে সুন্দর দেখতে, আবার কেউ বলেছে নিস্তব্ধের মতো ছেলের সাথে একটু কম মানিয়েছি। আরেকজন ঠেস দিয়ে বলল, তাসফি ভেবে পায় না আজকাল শহরেও এমন কুসংস্কারাচ্ছন্ন রীতি মানুষের কে খুঁজে পাওয়া যায়। আশ্চর্য! সে যা খুশি বলুক, তাতে তার কি? সে কি এখন টিপিক্যাল বউদের মতো এদের কথায় মন খারাপ করে ঘরে বসে থাকবে, নাকি নাকের জলে চোখের জলে একাকার করবে? অবশ্যই না, হাস্যকর বিষয়। তাসফি বরং এদের কথায় ভারী মজা পাচ্ছে। অবশ্য তার শাশুড়ি মা বড় ভালো মানুষ, সবাইকে এটা ওটা বলে কথা ঘুরিয়ে নিচ্ছে। যেমন এই যে যখন তাসফির শাড়ি পরা নিয়ে কথা উঠল, শাশুড়ি মা মুচকি হেসে বললেন, কি যে বলে না ভাবি, এখন কি আর আগের যুগ আছে? শাড়ি পরে আর কি আসে যায়? মানুষের ব্যবহার আচরণই হচ্ছে আসল পরিচয়। পোশাক মার্জিত হলেই তো হলো, শাড়ি আর ফোরকে কি আর আসে যায় বলেন? মহিলাটি তখন নিজ মুখখানা কালো করে নিয়েছে, তারপরও কথা বলতে যায়। তবুও ভাবি এখন তো। অনিমা বেগম তাকে থামিয়ে দেয়, মুচকি হেসে বলল, থাক ভাবি, আপনার আর কিছু বলার দরকার নেই। নতুন বউ দেখতে এসেছেন, দেখুন না। আপনি তো আর তার সাথে থাকবেন না যে এত প্রশ্ন করছেন। আপনার ছেলের জন্য তো তাকে নিচ্ছেন না, তাহলে এত জেনে কি করবেন বলুন? বাকিটা আমরাই জেনে নেব। তাছাড়া আপনার বড় বউ তো শাড়ি পরতো সর্বক্ষণ, তবে সেই শাড়ি তো আপনাদের কাল হয়ে দাঁড়ালো, তাই না বলুন ভাবি? বউ তো ঠিকই অন্যের সঙ্গে ভেগে গেল। মহিলা ওদের মুখটা এবারে একেবারে চুপসে গেল। বেশ হয়েছে,
তাসফি মনে মনে কুটকুটিয়ে হাসে। একেই বলে শান্ত মস্তিষ্কে হেসে হেসে মানুষকে মোক্ষম জবাব দিয়ে অপমান করা। নতুন বউ না হলে এদের সে দেখে নিত। কেন রে, তোরা হচ্ছিস পাড়া প্রতিবেশী, তোদের এত গায়ে গুইয়ের দরকারটা কি বাপু? শাশুড়ি মা একেবারে তার লাখে একটা, একদম তার মনের কথাগুলোই বলে দিয়েছে। অথচ কত কি না ভেবেছিল সে, কেমন দাজ্জাল হবে তার শাশুড়ি মা, এই নিয়ে তো সে ভারী চিন্তায় পড়ে গিয়েছিল। আজ যেন তাসফি একদম নিশ্চিন্ত হলো অবশেষে। তাসফির মনে তার শ্বশুরবাড়ির জন্য সবই ঠিক, মানুষ ঠিক, ঘরবাড়ি সব কিছুই ঠিকঠাক। শুধুমাত্র তার বর ডাক্তার নিস্তব্ধ ইয়াসার নামক পুরুষটিই ঠিক নেই। অসভ্য পুরুষ সে নিজের বউকে সম্মান দিতে জানে না। চাঁদনি রাতের আকাশে তারার মেলা, তাদের ঝিকিমিকি আলোর সাজে সেজে উঠেছে ধূসর গগন। নিস্তব্ধ দাঁড়িয়েছিল বেলকুনিতে, তার সুঠাম দেহে অবস্থান করে নিয়েছে ছাই রঙা টি শার্টের সঙ্গে কালো ট্রাউজার। বলিষ্ঠ বাহুগুলো স্পষ্ট দৃশ্যমান, ফর্সা হাতের তালু ফুলে ফেপে আছে। ধূসর আকাশের চাঁদ মামা মাঝে মাঝে উকি দিয়ে দেখছে পুরুষটির সৌন্দর্য। তাসফি নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো। গম্ভীর অথচ সংকুচিত শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, আমায় কেন বিয়ে করেছেন ডাক্তার সাহেব? নিস্তব্ধ অদ্ভুত সম্বোধন সূচক শব্দে উৎস খুঁজতে চমকে পিছনে তাকালো। তাসফির করা প্রশ্নে ভ্রু বাঁকিয়ে চাইল, কণ্ঠে বিরক্তি ঠেসে বলল, তোমায় উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। কি আশ্চর্য, তাকে বিয়ে করলো অথচ এখন বিয়ে মানবে না, মানেটা কি? তাকে বিয়ে করেছে, এখন সে জানতে পারবে না কেন বিয়ে করেছে? যদি নাই মানিস, বিয়েটা করলি কি জন্য? বিয়ে মানবি না পুচকে আমি, তাহলে বিয়ের আসরে গিয়েছিলি কেন? পালিয়ে যেত, এখন কি সারা জীবন এভাবে থাকতে হবে আমাকে? কিন্তু মনের কথাগুলো পুরোটা সে উগড়ে দিতে পারল না। তাসফি তেতে উঠে আরও কয়েক পা এগোলো, ঝাঁঝালো স্বরে বলল, কেন উত্তর দেবেন আপনি? সারাক্ষণ আমায় অপমান করেন আপনি পিচ্ছি পিচ্ছি বলে। পিচ্ছি হলে বিয়ে কেন করলেন? পিচ্ছি হলে কি হবে, ঝাঁজ আছে তো ঠিকই। এই কি বললেন আপনি? নাথিং, পিচ্ছি মানুষের এত রাগ মানায় না, বড় হলে রাগ দেখিও। বলেই নিস্তব্ধ হন করে চলল রুমের ভিতরে। তাসফির গা জ্বলে যাচ্ছে লোকটার এমন খাপছাড়া কথাবার্তায়। নিঃশব্দে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকুনিতে। পশ্চিমা বাতাস বইছে, দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেহগনি গাছে ডেকে উঠল হুতুম প্যাঁচাগুলো। অতপর তাসফি ও নিস্তব্ধ ইয়াসারের ঘুমন্ত দ্বিতীয় রাতটিও কাটল নিরামিষ ভঙ্গিতেই। বিশাল ফাঁকা জায়গা তাদের মাঝে দূরত্ব করে রেখেছে, চারপাশে এক অদৃশ্য দেয়াল। কবে এই দেয়াল ভেঙে দুজন একত্রিত হবে জানা নেই, তবে আজ তাসফি মাঝে ফাঁকা রেখেছিল, সেখানে কোলবালিশ হিসেবে সতীন রেখে দিয়েছে। বউ যখন মানিস না, তবে বউয়ের গায়ের গন্ধ যেন না পাস, এটাই তার ব্যবস্থাটা বেটা। বৌমশাই কোলবালিশ খানাকে ভ্রু কুচকে চোখ বড় বড় করে দেখেছে, তবে পাল্টা কোনো প্রতি উত্তর করেনি। না করুক, তার প্রতি উত্তর না করাই যেন শ্রেয়। পরদিন শুক্রবার, নিস্তব্ধর বাড়িতে ইচ্ছা না থাকা সত্ত্বেও থাকতে হলো। সকালে ল্যাপটপ ওপেন করে সে চমকে গেল, তার হসপিটাল থেকে মেইল এসেছে। ডাক্তার নিস্তব্ধ ইয়াসারের বাবার করা আর্জিতে তার দুদিনের ছুটি মঞ্জুর করা হলো। প্রচণ্ড বিরক্ত হলো সে কি ছুটি চেয়েছে? সে তো কাজে ব্যস্ত থাকে, একটু রিল্যাক্স হতে চেয়েছিল। বাবা কেন এই বাড়াবাড়িটা করলো? তাসফি রুমে ঢুকলো ব্যস্ত ভঙ্গিতে। বাসন্তী আপা বলল তার সমস্ত জিনিসপত্রগুলো যেন গুছিয়ে রাখে, জিনিসপত্র ব্যাগেই রয়ে গেছে। তাসফি রুমে এসে আলমারিতে হাত দিতে নিস্তব্ধতা ছাড়িয়ে বজ্রকণ্ঠে বলে উঠল, এই পুচকি, একদম আমার আলমারিতে হাত দেবে না। তাসফি চোখ মুখ কুঁচকে শুধালো, তাহলে আমার জামা কাপড়গুলো রাখবো কোথায়? নিস্তব্ধ দায়সারা ভাবে জবাব দিল, যেখানে খুশি রাখো, তবে আমার জিনিসপত্রে হাত দেবে না, মাইন্ড ইট। তাসফি কি উত্তর দিবে ভেবে পেল না। ডাক্তার তো নয়, একটা কষায়। তাসফি নিশ্চিত এই লোকের কাছে একবার যে রোগী এসেছে দ্বিতীয়বার আসে তার মুখ হয়নি। ব্রেকফাস্টের টেবিলে নিস্তব্ধ হাজির হলো তার চিরাচরিত গম্ভীর মুখখানা নিয়ে। কি রে ভাই, বিয়ে দিয়ে তোকে এত সুন্দর একটা লাল টুকটুকে বউ এনে দিলাম, তবুও সারাক্ষণ মুখখানা গম্ভীর করে কেন রাখিস? নিস্তব্ধ ভ্রুকুচকে তার আপার দিকে চায়, কোনো উত্তর দেয় না। হয়তো তর্ক করে এদের সাথে তার কোনো লাভ নেই। গুড মর্নিং কাকাই। পান্না কথায় নিস্তব্ধ মুচকি হাসিতে হেসে জবাব দেয়, গুড মর্নিং মামুনি। তাসফি মানবের
একটু কারো হাসি দেখে যেন আকাশ থেকে পড়ল। তারপর হাসতেও জানে। গভীর ভারী আশ্চর্য ব্যাপার স্যাপার। তবে হাসতেই পারে, সে তো আর রোবট নয়। পান্না মামুনি, তোমায় লাস্ট দিন কোন প্রশ্নের উত্তরটা শিখিয়েছিলাম বলো তো? পান্না তার ছোট মুখে জবাব দেয়, ফার্স্ট এড বক্সে কি কি থাকে? ভেরি গুড গার্ল। এবার কয়েকটা নাম বলে ফেলো তো। ছোট্ট পান্না তোতা পাখির মতো বলতে থাকে, স্যাবলন, তুলা, কাঁচি, গজ কাপড়, মলম। তা পান্নাকে তোমার ডাক্তারি পড়া শেখাবে নাকি নিস্তব্ধ? বাবার কথায় নিস্তব্ধ পুনরায় বিরক্ত হয়। আনিমা বেগম তাকে মৃদু ধমকান, কি শুরু করে নিলয়? তুমি তোমার ওকালতি নিয়ে থাকো না। ছেলেটার পেছনে কেন পড়েছো? তাছাড়া এত খারাপ কিছু শেখাচ্ছে না। অনিমা বেগমের কথা শেষ হতে নিস্তব্ধ বলতে শুরু করে, বাবা, ডাক্তারি শেখানো তো খারাপ কিছু না। টুকিটাকি ডাক্তারি জানাটা অত্যন্ত জরুরি। ধরো তোমার পাটা কেটে গেল। নিলয় সাহেব চোখ বড় বড় করে ছেলের দিকে চাইলেন। শেষে কিনা ছেলে তার পা কেটে ফেললো? ছেলেকে ডাক্তারি পড়িয়ে শেষে ভুল করলে না তো? রাখছো কেন? ধরো কথার কথা, তোমার পা কেটে গেল, বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর পান্না। পান্না যদি প্রাথমিক চিকিৎসা জানে তবে ওই কিন্তু তোমার সেবা করতে পারবে। তুমি তো সারাদিন ওকালতি নিয়ে থাকো, তুমি কি আর প্রাথমিক চিকিৎসা জানবে বলো? অসভ্য ছেলের কথায় নিলয় সাহেব বেজায় চটে গেলেন। তোমার কি মনে হয় আমি প্রাথমিক চিকিৎসা জানি না? রসিকতা করছো তুমি আমার সাথে? না পারাটাই স্বাভাবিক নয় কি? নিলয় সাহেব থতমত খেয়ে ছেলের দিকে চেয়ে থাকলেন। ওই তার আর ছেলে দুটো তো এমন অসভ্য নয়। তবে তার এই ছেলেটা কার মতো স্বভাব পেয়েছে? টেবিলের সবাই মিটমিট করে হাসছে। বাপ ছেলের এমন খুনসুটি অহরহই ঘটে এই ওসমান ভিলায়। নিলয় সাহেব অর্ধেক খাবার রেখেই উঠে গেলেন। মা ছেলে মিলে নতুন বউয়ের সামনে তাকে কেমন হাসি পাত্র বানিয়ে দিল। তাসবি এত সময় শাশুড়ির পাশেই দাঁড়িয়েছিল। নিলয় সাহেব চলে যেতেই তাসবি নিঃশব্দে গিয়ে নিস্তব্ধর পাশের চেয়ারে বসে পড়ল। ফিসফিস করে কিছুটা আদেশের স্বরে বলল, বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবেন। একজন ডক্টরের থেকে তার বাবা এটা আশা করেন না। বলেই তাসফি নিজের মতো করে খাবার নিয়ে খেতে শুরু করলো। নিস্তব্ধ চৌকিতে তাসফির দিকে আশ্চর্য বদনে চাইল। এই পুচকে মেয়ের কত বড় সাহস, তাকে কিনা আদেশ করে! কত বড় বেয়াদব মেয়ে! হাজবেন্ডের সঙ্গে কিভাবে কথা বলতে হয় মিনিমাম কার্টেসিটুকুও নেই। অসভ্য মেয়ে! সে তার বাবার কাছে ক্ষমা চাইবে কি না চাইবে সেটা কি তাকে বুঝে নিতে হবে? যত সব। দুপুরের রান্নার সময় তাসফি জোর করে রান্নাঘরে ঢুকে গেল। জোর করে শাশুড়ি মাকে সরিয়ে দিল। বলল, মা তুমি সরো তো, আজ আমি রান্না করব। তাছাড়া ভাবি আর রুম্পা তো আছেই, সে আমাকে করতে বাড়তে সাহায্য করবে। কি ভাবি, করবেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অগত্যা অনিমা বেগম না চাওয়া সত্ত্বেও আজকের মতো তার রান্নাঘর ত্যাগ করতে হলো। রান্না করতে করতে একাকে তাসফি পায়েলকে ইনিয়ে বিনিয়ে শুধালো, কি ব্যাপার বলো তো ভাবি? ইনায়া ভাবিকে তো দেখছি না, সে কোথায়? তোমায় সাহায্য কিছু করে না কাজে বুঝি? পায়েল কিছুটা ইতস্ত করে হেসে বলল, তেমন কিছু না, মেঝো আবার একটু পরিষ্কার থাকতে ভালোবাসে তো তাই। আর এদিকটায় আসে না, মেজু ভাই তো বাহিরে থাকে, সে সারাক্ষণ ফোন দিতে থাকে, তার সাথেই কথা বলতে ব্যস্ত থাকে। তাসফি ভ্রুকুচকে বলল, তো পরিষ্কার থাকতে পছন্দ করে বলে কি বাড়ির কাজে সাহায্য করতে পারবে না? আমরা বুঝি পরিষ্কার থাকি না? পায়েল উত্তর দেয় না। কি বা উত্তর দেবে সে? বড় লোকের বেটাকে কি আর বলবে সে? তাসফি মনে মনে শয়তানি হাসে। দুপুরে খাবারে তাসফি বিশাল আয়োজন করলো। সাদা ভাত, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভুনা, ধনেপাতা ভর্তা, সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, শাক ভাজি। এত সব আয়োজনে সকলের চোখ কপালে। খেয়ে সবাই প্রশংসাও করলো। নিস্তব্ধ শুধু আর চোখে একবার তাসফির দিকে চাইল। এই পুচকে মেয়ে রান্না করতেও জানে? তাসফি যেন আঙ্গুল দিয়ে জোর বদনে কষিয়ে দিতে চাইছে সে কোনো পুচকে বা পিচ্চি না, নাবালিকা নয়। কিন্তু নিস্তব্ধ তো তা মানতে নারাজ। যত কিছুই করুক না কেন এই মেয়ে তার কাছে পুচকেই থাকবে। তবে পুচকে মেয়ের হাতের খাবারের স্বাদ অসাধারণ, সেটা মানতেই হবে। সবাই প্রশংসা করলেও তাসফির ডাক্তার সাহেব নিশ্চুপ বদনে গম্ভীর মুখে একের পর এক খাবার সাবার করেই যাচ্ছেন। একটু শব্দটিও নেই। তাছাড়া তাসফি বা ওই অহংকারী লোকের কাছে প্রশংসা আশা করে রান্না করেছে নাকি? সে তো সবার জন্য রান্না করেছে। তাসফির মস্তিষ্কের কথাতে মনের ডাক হ্যাঁ করে।
কি মিথ্যুক রে তুই তাসফি, তুই কি তোর বর থেকে প্রশংসা পাবার লোভে রান্না করিসনি বল? বাড়িতে তো রান্না জানা সত্ত্বেও কখনো রান্না করতি না, অথচ এখানে একদিন যেতে না যেতেই তুই রান্নাঘরে চলে গেলি। তাসফি তার হৃদয়ের ভাবনাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সে কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য রান্না করেনি, তার ইচ্ছে হয়েছে তাই রান্না করেছে সিম্পল। খাওয়ার এক ফাঁকে দাদু ওসমান শেখ বলে উঠলেন, না তো বউ, তোমায় আবার তোমার ঘাড়তেরা বরটা কোনোভাবে জ্বালাচ্ছে না তো? যদি দেখো তাকে তোমায় কিছুতে বিরক্ত করতে, সোজা আমার কাছে এসে নালিশ করবে। ওর ঘাড়ের সব কটা রগ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ডাক্তার হয়েছে দেখে কি সাপের পাশপা দেখে ফেলেছে? নিস্তব্ধ নাটকীয় ভঙ্গিমায় আওড়ালো, সাপের তো পা নেই দাদু, কি করে দেখবো বলো? চুপ করো বেয়াদব, তোমার সঙ্গে আমি কথা বলছি না। নাতি বউ, তুই বল, এই হতভাগা তোকে ডিস্টার্ব করে? তাসফি ভদ্র সভ্য মেয়ের মতো মাথা নাড়ল। নিস্তব্ধ বিড়বিড় করে আওড়ালো, সব কটা আমার জাতশত্রু, ঘাড়ে বউ চাপিয়েও শান্তি হয়নি এই বুড়োর। ফিরোজা বেগম গদগদ করে বলল, বাহ নাত বউ, তুই তো ভালো রেঁধেছিস তো। ভেবেছিলাম বোধহয় নাত বউয়ের হাতে রান্না বান্নার খাওয়া হবে না, নাতি আমার বিদেশি ধরে নিয়ে আসবে। তবে এইবারে নিশ্চিত হওয়া গেল। তাসফি ফিসফিস করে বলল, আমি আর নিশ্চিত হতে পারলাম কোথায় রানী বলো? তোমার নাতি তো লাগাম ছাড়া, ঘুড়ি ওড়ানোর আগেই সে সুতো কেটে বেরিয়ে গেছে। কিভাবে জানো? তার আল টানবো কি করে? দুপুরের বাকি সময়টা তাসফির ড্রয়িং রুমেই পান্নার সাথে দুষ্টুমি করেই কাটলো। রুমের মাঝে বসে আছে অহংকারী দেমাগী ডাক্তার, তার সামনে যাবার তাসফির কোনো রকম ইচ্ছে নেই। দাদু যখন নিস্তব্ধকে তাদের বাড়ি যাওয়ার বিষয়ে কথা উঠালো, অসভ্য ডাক্তার এক কথায় না করে দিল। সে এখন কোথাও যেতে পারবে না, এই তার শেষ কথা। তাসফির ইচ্ছে হলো সেই যেন একাই চলে যায়। যা বাবা, এটা কেমন কথা? সে কি করে একা একা চলে যাবে? বর ছাড়া নতুন বউ বুঝি একা একা বাপের বাড়ি চলে যায়? কেউ কখনো শুনেছে এমন কথা? বিকেলের দিকে হঠাৎ কলিং বেল বেজে উঠল। রুম্পাটা আশেপাশে নেই, সকলেই তখন ভাত মুখ ঘুমে থাকায় তাসফি নিজেই গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে অবলোচন করলো ৫-৬ জন যুবক যুবতীর অচেনা অজানা হাস্যোজ্জ্বল মুখশ্রী। তাদের সবার মুখ হাস্যোজ্জ্বল নেই, ৬ জনের মাঝে একজন দাঁড়িয়ে আছে মুখ আমাবস্যার মতো অন্ধকার বানিয়ে। কাকে চাই? যুবক যুবতীগণ কিছুক্ষণ ড্যাব ড্যাব করে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। পাশে প্রশ্নের জবাব না দিয়েই তারা হুট করে ভিতরে ঢুকে পড়ল। তাসফি আশ্চর্য হয়ে গেল, এ কেমন অসভ্যতা! এ কি, আপনারা কিছু না বলে ভেতরে ঢুকছেন কেন? বললেন না তো কাকে চাই? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, নিস্তব্ধ, নিস্তব্ধকে চাই আমরা। নিস্তব্ধ বাসায় নেই, আজ তো ওর বাসায় থাকার কথা। তাসফি কিছুটা ভাবুক স্বরে বলল, জি আছে তো। তাসফি বিড়বিড় করে বলল, বদমাস ডাক্তার বাসায় আছে। বিড়বিড় শুনে মাহিম আবার প্রশ্ন করল। কিছু বললেন? তাসফি দাঁত কেলিয়ে মেকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, কই না তো, কিছু না। সুজন মাহিনকে সরিয়ে বলল, এই তুই সত্য ওই বেটাকে রাখতে দে। বউ নিয়ে ঘরে রোমান্স করা বের করছি, রোমান্সের সৃষ্টি করব ওর আজ। নিস্তব্ধতা, এই বেটা নিস্তব্ধতা, নিচে নাম। শালা সারাক্ষণ নামের মতো গানটি মেরে থাকে। হঠাৎ যুবতীদের মাঝে থেকে আমাবস্যার মতো মুখ করে থাকা লেডি ভ্রু কুচকে গম্ভীর মুখে প্রশ্ন করলো তাসফিকে, তুমি কে? তোমায় তো আগে কখনো দেখিনি। নতুন কাজের লোক নাকি? তাসফির চোল শক্ত হয়ে উঠল। সে কাজের লোক কেন হতে যাবে? তার সাজ পোশাক কি কাজের লোকের মতো? আশ্চর্য! তাসফির পরনে দামি 3 পিস, হাতে সোনার গয়না, কানে দুল, গলায় স্বর্ণের চেইন। তাকে কোন দিক দিয়ে এই অসভ্য মেয়েটার কাছে কাজের লোক মনে হলো? সে ঠায় দাঁড়িয়ে থেকে মেয়েটার দিকে তাকালো। আগন্তুক মেয়েটি অত্যন্ত সুন্দরী বলা চলে। গায়ের রং ধবধবে ফর্সা, তবে চালচলন একদম নিম্ন লেভেলের। পরনের পোশাক লো ক্লাস, টাইট জিন্স আর টি শার্ট পরনে, হাতে কেমন অসভ্য ব্রেসলেট। কই, অন্য মেয়ে দুটি তো এমন পোশাকে নেই, তাদের তো বেশ সাবলীল বেশভূষা, তাদের পরনে কুর্তি। তবে এই ঢেমনি মেয়ের এই অবস্থা কেন? অসভ্য মেয়েটার কথার কোনো জবাব দিল না তাসফি। এমন লো ক্লাস মেন্টালিটির কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না সে।
পান্না বুঝতে পারলো মেয়েটি তার কাকিয়াকে কাজের লোক বলেছে। ছোট্ট পান্না এসে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল। তার কাকিয়াকে জড়িয়ে ধরে তৃপ্তির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কাজের লোক নয়, কাজের লোক নয়, আমার কাকিয়া। তুমি কাজের লোক কেন বলছো? আহা পান্না সোনা, অসভ্য মেয়েদের সাথে তর্ক করতে নেই। যাও সোনা, তোমার কাকাইকে ডেকে নিয়ে আসো তো, যাও। তৃপ্তি পান্নার কথায় কোনো পাত্তাই দিল না, উল্টো ফুঁসে উঠে বলল, এই মেয়েটা আমায় কি বললো সৃজন? আমায় অসভ্য বললো কোন সাহসে? বাড়ির কাজের মেয়ে আমায় অসভ্য বললো। এই অপমানের জবাব তো নিস্তব্ধকে দিতেই হবে। তাসফি ভাবলে সেন মুখে দাঁড়িয়ে রইল। সুজন মেয়েটাকে ধমকালো, আহ তৃপ্তি, থাম না, কি শুরু করলি তুই? ডাকাডাকি শুনে নিস্তব্ধ নিচে নেমে এলো। দেখতে পেল তার বদমাইশ বন্ধুর দলকে। তোরা তোরা আজ আসবি, আমায় তো আগে জানাসনি। মাহিন রসিকতার স্বরে বলল, কেন ভাই, তোকে সবসময় বলে আসতে হবে কেন? এবার তো আমরা তোর কাছে আসিনি, আমরা এসেছি ভাবিকে দেখতে। সে কোথায়? ডাক তাকে। নিস্তব্ধ আর চোখে তাকালো তাসফির দিকে। দেখ পিচ্ছি মেয়েকে কেমন ডাগর ডাগর চোখ করে এদিকে তাকিয়ে আছে। তৃপ্তি চিৎকার করে বলল, তোর বউ পরে দেখে নেব, আগে আমার অপমানের জবাব দে তুই। তৃপ্তির কথা নিস্তব্ধ ভ্রুকুচকে নিল। হোয়াট? এই কাজের মেয়েটা আমায় অসভ্য বলেছে, তুই এর বিচার কর। এই মেয়েটা কেন আমায় অসভ্য বললো? ওর সাহস হয় কি করে ডাক্তার তৃপ্তি হোসেনকে অসভ্য বলে? তাসফি চোখ বড় বড় করে চাইল। ও খোদা, এই অসভ্য বেশভূষার মেয়ে নাকি আবার ডাক্তার? এই ডাক্তার হলো কি করে? নিশ্চিত টুকলি করে প্রুফ দিয়েছে। ডাক্তাররা বুঝি এমন চিপ মেন্টালিটি, ন্যারো মাইন্ডের হয়? তৃপ্তির কথায় নিস্তব্ধ রেগে গেল। সে তার বউকে এখনো বউ হিসেবে মানে না। তার মানে এই নয় যে তার বউকে কেউ কাজের লোক বলবে। তাসফি কোনো দিক দিয়ে কি কাজের লোক হয়? তৃপ্তি সুন্দর হলেও তার চেয়ে হাজার গুণ ন্যাচারাল সুন্দর চন্দ্র, এটা উদয় মানতেই হবে। তাছাড়া একটা মেয়েকে তো সে বাইরের কারোর কাছে অপমান হতে দিতে পারে না। যতই তারা তার বন্ধু হোক, সে ঘরের মাঝে যা খুশি করতেই পারে। নিস্তব্ধ তৃপ্তির উদ্দেশ্যে রাগী স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, ফার্স্ট অফ অল, তাফসি ইজ নট আ সার্ভেন্ট, অ্যান্ড সেকেন্ডলি শি ইজ মাই ওয়াইফ। তাই গলাটা নামিয়ে কথা বলবি তৃপ্তি। তোকে কেউ অধিকার দেয়নি আমার ওয়াইফের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে বা কাজের লোক বলতে। তাসফি তাকিয়ে রইল রাগে চোয়াল শক্ত করে রাখা অহংকারী পুরুষটির পানে। কে বলবে তার বর তাকে মানে না? এই যে সে নিজেই অজান্তেই তাসফিকে তার অর্ধাঙ্গিনীর স্বীকৃতি দিল, এটাই বা কম কিসে? কিন্তু তুই তো তোর বউকে মানিস না নিস্তব্ধ। প্রথমত তুই তোর এই চিপ মেন্টালিটিটাকে চেঞ্জ কর। আমি মানি কি না মানি সেটা তোর দেখার তো বিষয় নয়। বউ দেখতে এসেছিস, দেখে চলে যাবি, ঝামেলা শেষ। অপমানে তৃপ্তির মুখখানা থমথমে হয়ে গেল। আবারও এভাবে অপমান করল নিস্তব্ধ তাকে। তার বারবার ভালোবাসার আর্জি নিয়ে যাওয়ার পরে এভাবেই বারবার অপমানিত হয়েছে সে নিস্তব্ধর কাছে। ছাড়বে না সে কাউকে। তৃপ্তি হন হন করে বেরিয়ে গেল। মাহিন হাত তালি দিয়ে বলল, क्या बात है मामा, क्या बात है, কি দিলি ভাই। ছোট পান্নাও খুশিতে হাত তালি দিল। আয়ানা আর আরশি এগিয়ে গিয়ে তাসফিকে জড়িয়ে ধরল, বলল, তাহলে এই হলো আমাদের ডাক্তার তাসফি ইয়াসারের বলা পুচকে বউ আর আমাদের মিষ্টি ভাবি। বলেই তাসফির গাল টেনে দিল যেন সে ছোট বালিকা। তাসফি ভারী লজ্জা পেল। অহংকারী পুরুষটি বন্ধুদের মাঝেও তার পুচকে উপাধি রটিয়ে দিয়েছে তাহলে। আরশি রসিকতা করে বলে উঠল, ও মা, দেখো দেখো আমাদের পুচকি ভাবিজানের গাল কেমন টুকটুকে লাল হয়ে গেছে লজ্জায়। বলি, কোন দিক দিয়ে আমাদের ভাবিকে তোর পিচ্ছি মনে হয় বলতো নিস্তব্ধ? তার উপর একটু আগে যা খেল দেখালো, নিজুরিটাকে বাড়ি থেকে বের করে ছাড়লো। বেচারা আমাদের কত অনুরোধ করে সঙ্গে এসেছিল। তাসফি জিজ্ঞেস করলো, নেজুরি কে আপু? নিজুরিকে দেখলে না কেমন গটগট করে হেঁটে চলে গেল? ওর কথায় কিছু মনে করো না তুমি, কেমন? ও একটু এমন। ওদের রসিকতায় তাসফি ও মিষ্টি হাসল। আপু দুটো ভারী মিষ্টি। যাক, বদ বদমাইশ হলে কি হবে, তার বন্ধুগুলো ভারী সুন্দর ব্যবহারে আর চেহারাতেও। দেখ দেখ নিস্তব্ধ, আমাদের বিচ্ছি বাবির হাসিটা কি মিষ্টি। নিস্তব্ধ ভ্রু কুচকে তাকালো। এই একদম আমাদের দিকে ব্রু কুচকে তাকাবি না নিস্তব্ধ, তোর ব্রু কুচকানোতে আমাদের কিচ্ছু যায় আসে না। তাসফি তারা দেখিয়ে বলল, আপনারা দাঁড়িয়ে কেন আপু? বসুন বসুন না।
তখন পায়েল নিচে নেমে এলো, ওদের দেখে খুশি হয়ে বলল, ও মা, তোমরা আজ এলে বুঝি? বিয়েতে তো আসলে না। আরশি বলল, কিভাবে আসবো বলুন তো ভাবি? আপনার দেওর তো আমাদের বিয়ের দাওয়াতই দেয়নি। বিয়েটাও হুট করে হয়ে গেল তো, সকল আত্মীয়কে সেরকম করে বলাও হয়নি। এই আমাদের মাঝেই আছে। জি ভাবি, বুঝেছি। আচ্ছা তোমরা বসো না, দেখি একটু নাস্তা পানি ব্যবস্থা করি আমি। মা তো ঘুমিয়ে আছে। এক ফাঁকে সৃজন ফিসফিস করে নিস্তব্ধর কানে কানে বলল, কি ব্যাপার বন্ধু, আমাদের পুচকে ভাবিকে কি আস্ত রেখেছো নাকি তোমার নিচেই পিষে ফেলেছো? হুম। সৃজনের কথায় নিস্তব্ধতা ছাড়িয়ে চোখ গরম করে তার দিকে তাকালো। একদম চোখ গরম করে তাকাবি না। তোর চোখ গরমকে আমরা ভয় পাই নাকি? বল মাহিন। মাহিনও সাই দিয়ে বলল, হ্যাঁ তাই তো, অবশ্যই। আমরা ভয় পাই নাকি? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তাই না সৃজন, তুই তোর বউকে কিভাবে পিসিস সেটা তো আমরা সবাই জানি। কি তাই না গাইস? নিস্তব্ধ, একদম বাজে কথা বলবি না। নিস্তব্ধ শয়তানি হেসে বলল, এখন বাজে কথা না, এখন বাজে কথা। নিস্তব্ধ সবগুলোকে দৌড় করিয়ে বাগানে নিয়ে গেল। এ কি, সবাই কোথায় গেল? পায়েল ট্রেতে নাস্তা নিয়ে এসে দেখে ছেলে পেলে সব উধাও। আরে ভাবি, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? রাখুন, ওরা তো গেল, বাইরে গেছে, এসে পড়বে। তিনজন পুনরায় গল্পে মগ্ন হয়ে পড়ল। আয়না তাসফিকে ফিসফিস করে বলল, নিস্তব্ধ তোমায় ছুঁয়েছে? মানে ইন্টিমেট? তাসফি মাথা নাড়িয়ে দুষ্টু হেসে বলল, কি যে বলেন না আপু, ছুতে চাইলেই আমি দেব নাকি? এত সোজা? আমাকে সে বউ হিসেবে মানে না। আমার কাছে কেন আসবে বলুন তো? আমিও বা কেন দিব? তাছাড়া ওই অহংকারী পুরুষের ছোঁয়া পেতে তো আমি মরে যাচ্ছি না, তাই না বলুন? তাসফির কথায় আয়না আর সে দুজনেই চোখ বড় বড় করে চাইল। কি দেখেছে তারা? নিস্তব্ধর পুচকে বউ তো যে সে বউ নয়, একদম ধানি লঙ্কা। কোথায় মেয়ে লজ্জা টজ্জা পাবে? অথচ আশি সাই দিয়ে বলল, হ্যাঁ তাই তো, একদম ওই হতচ্ছাড়াকে কাছে ঘেঁষতে দেবে না। বউ মানে না আবার কাছে আসা কিসের? একদম নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আয়না বলল, কি গো মেয়ে, তবে আমার বন্ধুকে আবার বেশি কষ্ট টষ্ট দিও না যেন। সময় মতো তাকে কাছে টেনে নিও, কিন্তু অতিরিক্ত জ্বালিও না, তাহলে সে আবার অতিষ্ঠ না হয়ে যায়। তাসফিও মিষ্টি করে হাসলো। জ্বালানো তো কেবল শুরু। অহংকারী পুরুষের অহংকার সে টুকরো টুকরো করে ভেঙে দেবে। গধূলি বিকেল, আকাশে সূর্যমাম্ব পশ্চিমে অস্ত যাবে যাবে ভাব। সন্ধ্যার পূর্বে বাগানের সৌন্দর্য আরও বৃদ্ধি করে, সঙ্গে বিভিন্ন ফুলের মন মাতানো সুবাসে হৃদয়কে পুলকিত করছে। চার বন্ধু হাসি ঠাট্টায় মত্ত। যার যার নিজ কর্মব্যবস্থায় থাকায় এখন আর আগের মতো তেমন আড্ডা দেওয়া হয় না। মেডিকেল ক্যাম্পাসের হাসি ঠাট্টা, সেই সপ্তাহে প্রুফ দেওয়ার আনন্দগুলো এখন আর নেই। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাওয়ায় কেউ আর কাউকে এখন আর অযথা রাগ দেখায় না। মারামারি খুনসুটিও কমে এসেছে। সৃজনের এক ছেলে, বয়স প্রায় বছরখানেক হবে, বন্ধুদের মাঝে সেই প্রথম বিয়ের হালখাতা পূর্ণ করেছে। মাহিন চাকরির সূত্রে যশোরের একটা হসপিটালে কর্মরত। আয়নার বিয়ে হয়েছে কিছু মাস, আর সে সামনেই হবে। সুজন ছন্নছাড়া, তার কোনো পেশাই ভালো লাগে না, তবুও আঙ্কেলের অনুরোধে নিস্তব্ধ জোর করে তাকে হসপিটালে বসতেই রাজি করিয়েছে। বিয়ের জন্য সুজনের মা সারাক্ষণ বিলাপ করতে থাকে, অথচ সুজনের একই কথা। কি যে বলো না মা, বিয়ে আবার কোনো অধ্যায়ের মাঝে পড়ে নাকি? বিয়ে হলো এটা ফালতু বিষয়। বিয়ে করে বাবার মতো তোমার হাতে মার খেতে এতটা রাজি নয় আমি না মা। শেষে বাবার মতো বোকা মহিলা আমার কপালে জুটে তবে তো ভারী বিপদ। তার চেয়ে বরং তুমি আশুতাকে বিয়ে করিয়ে দাও মা। ওর বয়স তো 18 হয়েছে, একদম ফার্স্ট ক্লাস, বুঝলে? সুজনের মা রাহেলা বেগম চোখ গরম করে ছেলের দিকে তাকাবেন। ছেলে বলে কিনা সে বোকা, হায় খোদা, এই ছেলেকে সে কি করে মানুষ করবেন? কত করে বলে, তোর কোথাও পছন্দ আছে কিনা বল বাবা, তবুও বিয়েটা কর, আমরা সেই মেয়েকে ঘরে তুলে আনবো। সুজন তবুও এক পায়ে নারাজ, বলবে, কি যে বলো না আমার মিষ্টি বোকা মা। আমার পছন্দ থাকলে তো তুমি সবার আগে জানতে। কি বলো, জানতে না? এই সুজনের পছন্দ হবে
এমন কোনো মেয়ে এই পৃথিবীতে আছে নাকি? থাকবে কি করে? এই ভাগ্যবান সুজনের জন্য কি আর যে সে মেয়ের জন্ম হবে যেদিন আমার মতো হ্যান্ডসাম ছেলের জন্য রূপসী মেয়ে আসবে? যাও মা, সেদিনে আমি বিয়ে করব।